আলাইকুম এন্ড ওয়েলকাম টু উম্মাস কিচেন। আরেকটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের সবারই কিন্তু কমন একটা প্রবলেম আছে। সেই প্রবলেম হচ্ছে আমরা আজকাল প্রায় বলে থাকি যে টাকা কিভাবে জমাতে হয়, কিংবা টাকা তো জমাতেই পারছি না, মানে কোনো সেভিংস থাকছে না এবং প্রচুর পরিমাণে কিন্তু আজকালকার যুগে আমাদের খরচ বেড়েই যাচ্ছে। এই প্যান্ডামিক সিচুয়েশনে কিন্তু আমাদের মোরাললেস ইনকামটা সেরকম না হলেও খরচ কিন্তু কমেনি, এবং এমনও হয়েছে যে খরচ কিন্তু নর্মাল আগের থেকে অনেকটা বেড়ে গেছে। আজকে আমি আমার এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে করে আপনি খুব সহজেই কিছুটা হলেও সেভিংস করতে পারবেন, মানে টাকা জমাতে পারবেন। আসুন দেরি না করে চলে যাচ্ছে আমাদের এই মূল ব্লগে। তবে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, যারা এখন পর্যন্ত ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন। কারণ আমি কিন্তু শুধু রান্না বান্না না, লাইফস্টাইল নিয়ে, বিভিন্ন ধরনের মোটিভেশনাল কথা নিয়ে, নানা ধরনের হেল্পফুল কিছু ইস্যু নিয়ে আপনাদের সাথে সবসময় আলোচনা করে থাকি। তো যাই হোক, কথাটা বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের মূল কথোপকথনে। যেটা বলছিলাম যে টাকা সেভিংস নিয়ে কথা। টাকা সেভিংস নিয়ে যেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে আমাদের মূল ইস্যু যে আপনি যে টাকাটা সেভিংস করছেন, মানে লাইক আপনার সোর্স অফ আর্নিং যেটাই হোক না কেন, আপনার প্রথমত যেটা হচ্ছে একটা প্ল্যানিংয়ে থাকতে হবে যে আপনার যে মান্থলি স্যালারিটা বা আপনি বিজনেস পারপাসে যেটুকু আর্ন করছেন, এই আর্নিংটাকে আপনি কোন কোন খাতে আসলে খরচ করছেন। মানে একটা চার্টশিট বানিয়ে নিতে পারেন, অথবা কাগজে কলমে, মুখে মুখে না, মনে মনে না, কাগজে কলমে আপনি একটু খুব সুন্দর মতন করে আসলে রাইট ডাউন করতে হবে। যেমন ধরা যাক আপনার বাড়ি ভাড়া কত টাকা, ধরেন কথার কথা 10,000 টাকা, তো সেটাই আপনি রাইট ডাউন করলেন। আপনার ইলেকট্রিসিটির বিলে কত টাকা খরচ হচ্ছে, বাচ্চাদের স্কুলের খরচ কতটুকু হচ্ছে, এই যে খাওয়া দাওয়া করছেন আপনি প্রতিদিন, এই খাওয়া দাওয়াতে কেমন খরচ হচ্ছে। মানে শুধু তো আমরা লাঞ্চ ডিনার ছাড়া অনেক সময় বাইরেও খেতে যেতে ইচ্ছে করে। মানে মোট কথা পুঙ্খানে পুঙ্খানে আপনি কোথায় কোথায় কোন কোন খাতে মান্থলি আপনার কোথায় কিভাবে খরচ হয়, সেটার পুরো ইন ডিটেলস আপনাকে আগে প্রথমত একটা কাগজে লিখতে হবে। তো আপনি ধরেন লিখার পরে ওখান থেকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে উইচ ইজ অ্যাকচুয়ালি ইউর প্রিন্সিপাল নিড অথবা বেসিক নিড। এখন বাড়ি ভাড়া, এটা তো আপনাকে দিতেই হবে যদি আপনি ভাড়া বাড়িতে থেকে থাকেন। যদি আপনি নিজস্ব বাড়িতে বা বাসায় থেকে থাকেন, সেটা অ্যাবসলিউটলি দ্য ডিফারেন্ট ইস্যু। সেকেন্ডলি যেটা হচ্ছে, আমরা কিন্তু খাওয়ার জন্য বাঁচি বা খাওয়ার জন্য সব কিছু করি। তো সেক্ষেত্রে খাওয়ার পিছনে কত টাকা খরচ হচ্ছে, বেসিক খাওয়া, আমি বলছি না যে ফ্যান্সি কোনো খাওয়া। মানে অনেক সময় হয় না যে আমরা বেসিক খাওয়া খেলেও অনেক সময় আছে ফ্যামিলিকে নিয়ে ওয়ান্স ইন এ উইক বা ওয়ান্স ইন এ মান্থ বা টুয়াইস ইন এ মান্থ এখানে সেখানে অনেক জায়গায় ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করতে পছন্দ করি। তো এই জিনিসটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে ইজ ইট রিয়েলি নেসেসারি টু ইউ। হ্যাঁ, ডেফিনেটলি প্রত্যেকটা জিনিসেরই একটা প্রয়োজনীয়তা আছে, বাট টু মাচ যদি আপনি বাইরে খান, তবে সেটাকে কিন্তু আমি বলবো যে আপনার আর্নিংটা 10 টাকা, কিন্তু আপনি বাইরে খাচ্ছেন প্রতিদিন 5 টাকা খরচ করে। তো এই যে বাইরে বেশি খাচ্ছেন, এটা কি আসলে আপনার বাইরে খাওয়াটা হবে, নাকি আপনি রান্না করতে জানেন না, নাকি আপনি একটু শো অফ করছেন। ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট। অনেক সময় আছে আমরা আজকালকার এই ফেসবুকের যুগে অনেক সময় মানুষকে দেখানোর জন্য আমি অমুকখানে খাচ্ছি, তমুকটা খাচ্ছি, এটা খাচ্ছি, ওটা খাচ্ছি, এগুলো করে করে আমরা অনেক সময় অনেক এমন খরচ করে ফেলি যে খরচটা আসলে ভিত্তিহীন, যেটা না করলেও হয়। তো আপনাকে যে সেজন্যই বলছি যে একটা সাদা পেপারে আপনি কি কি বেসিক নিড, কি কি ফ্যান্সি নিড, এই জিনিসগুলো যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তবে এটাই হবে প্রথম একটা ইম্পর্ট্যান্ট রুলস যে হাউ ইউ ক্যান সেভ ইউর মানি। সো যেটা আপনার বেসিক নিড সেটা তো আপনাকে খরচ করতেই হবে, আর যেটা আপনার বেসিক নিড না, ফ্যান্সি নিড, সেটাকে কন্ট্রোল করতে পারলে কিন্তু অনেকটা সেভিংস আপনি করতে পারবেন। আমি একটু যদি ইন ডিটেলস কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝাই। কথার কথা, আপনার ধরেন আপনি মহিলা মানুষ, আমাদের মহিলা মানুষদের একটা প্রবলেম যেটা হয়, এটা কমন প্রবলেম, এটা আমারও হয়, আই এম ফিলিং সো ডাউন। এখন ডাউনটাকে আপ করার জন্য আমি কি করছি, আমি ডাউনটাকে আপ করার জন্য শপিংয়ে যাচ্ছি। আগে তো আমরা শপিং করতাম সশরীরে ফিজিক্যালি বিভিন্ন স্টোরে বা মলে গিয়ে। এখন প্যান্ডামিক সিচুয়েশনে বা ওভারঅল ডিজিটালাইজেশনের যুগে আমরা সবাই অনলাইন থেকে টুকটুক টুকটুক করে শপিং করতে পছন্দ করি। এমন সময় এমনও আছে যে আমাদের আসলে এই জিনিসগুলো একেবারেই দরকার নেই, একেবারেই প্রয়োজন নেই, কিন্তু তারপরও কোথাও না কোথাও গিয়ে আমাদের হাত পা উসকুস করে না 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 এই জিনিসটা আমরা কিনে ফেলি বা এই জিনিসটা আমরা নিয়ে ফেলি, কিন্তু ওই জিনিসটা আসলে আমাদের বেসিক্যালি দরকার নেই। সো এই যে জিনিসগুলো কেনার প্রবণতা, আপনার যে মুডটা ডাউন হলে আপ করার জন্য আপনি শপিংয়ে যাচ্ছেন, আমরা একটু অন্যভাবেও তো এই জিনিসটাকে মুডটাকে আপ করতে পারি।
সে কথার কথা শপিংয়ে না গিয়ে আপনি যদি লং ড্রাইভে চলে যান, আপনার যদি নিজস্ব পার্সোনাল ভ্যাহিকেল না থাকে, কোনো অসুবিধা নেই, রিক্সা আছে, রিক্সা করে আপনি একটু 2-3টা আশেপাশে সুন্দর জায়গাতে চক্কর দিয়ে আসেন না, কিংবা একটা উবারের একটা গাড়ি ডেকে আপনি সেখান থেকে খুব সুন্দর করে আশেপাশে কোথাও আধা ঘন্টার জন্য ঘুরে আসেন না, দেখবেন মাইন্ডটা একটু হলেও ভালো লাগছে বাইরের নেচারগুলো দেখতে। যদিও ট্রাফিক জ্যাম থাকে, বাট তারপর আপনি এমন একটা সময় পিক করে নেন যে সময়টাতে আপনি অন্তত কিছুটা হলেও জ্যাম ফ্রি বা কিছুটা হলেও মনের একটু কোথাও না কোথাও শান্তি পাবেন বাইরের ঘোরাঘুরি করে। কিংবা আপনার মনে হলো যে মনটাকে একটু ভালো করার জন্য পুরনো কোনো বান্ধবীর সাথে বা বন্ধুর সাথে ফোন করে একটু কথা বলি। অনেক সময় আছে না যে পুরনো মানুষগুলোর সাথে কথা বললেও মনের ভেতরে অজানা একটা অন্যরকম একটা হ্যাপিনেস, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। কিংবা আপনার কোনো কাছের রিলেটিভ যারা আপনাকে ডেফিনেটলি নেগেটিভ কথা বলবে না, উল্টা আপনাকে অ্যাপ্রিসিয়েশন করবে, সেরকম কারোর সাথেও কিন্তু যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন। সো ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ওয়ে যে আপনার মুডটাকে আপ করার জন্য শপিং করে টাকা খরচ করতে হবে, দিস ইজ অ্যাবসলিউটলি রং একটা কনসেপ্ট। সো এই যে এই ফ্যান্সি জিনিসগুলো যখনই আমি আবারও বলছি, যখন কন্ট্রোল করতে পারবেন, ঠিক তখনই কিন্তু আপনি আপনার টাকাটা সেভ করতে পারবেন। সে এক্সাম্পল, আপনি টার্গেটে রাখতে পারেন যে আপনি প্রতি মাসে যত টাকায় আপনার স্যালারি হোক না কেন, আমি মিনিমামই বলবো 500 টাকা কিংবা 1000 টাকা আপনি যদি সেভ করেন, কথার কথা 500 টাকা যদি সেভ করেন 12 মাসে আপনার কিন্তু 6000 টাকা সেভ হবে। এখন আপনি বলবেন মাত্র 6000 টাকা, এই 6000 টাকা সেভ করে আমি কী করবো? ইউ রিয়েলি নেভার নো। আপনার কাছে এটা মাত্র 6000 টাকা মনে হচ্ছে, বাট এটা কিন্তু অনেকের কাছে অনেক বড় একটা অ্যামাউন্ট। ঠিক অন্যদিকে আমি যদি প্রতি মাসে 1000 করে জমাই, তাহলে আমার 12 মাসে কিন্তু 12,000 টাকা জমে যায়। আবার এই টাকাগুলো আপনি আপনার বাসায়ও জমাতে পারেন অথবা আপনি ব্যাংকেও জমাতে পারেন। সো ছোটোবেলায় যে ব্যাংকগুলো পাওয়া যেত মাটির, সেই ব্যাংকগুলো চাইলে আপনি কালেক্ট করে নিয়ে আসতে পারেন কোথা থেকে, এবং সেখানে কিন্তু চাইলে টাকা জমাতে পারেন। হ্যাঁ, এই ছোট ছোট টাকাগুলো কিন্তু মনে হচ্ছে এক দিক দিয়ে আপনার যে এইটুকু টাকা জমে কি হবে, ছোট দিয়ে আপনি শুরু করেন। যেমন আমার অনেক পরিচিত অনেক বান্ধবী আছে যাদেরকে আমি যখন সেভিংস নিয়ে বুঝাই বা আমি এই ধরনের কথাবার্তা বলি, তখন তারা হুটহাট করে বলে হ্যাঁ আমি প্রতি মাসে না 5000 জমাবো, 10,000 জমাবো। কিন্তু যখন যে যত বেশি বড় অ্যামাউন্ট জমানোর জন্য প্ল্যানিংয়ে থাকে, সে তত বেশি কিন্তু ফেইলার হয়। তো বড় অ্যামাউন্টে না গিয়ে আপনি ছোট ছোট অ্যামাউন্টেই যান, আপনি 500 টাকা দিয়ে শুরু করেন, এবং ধীরে ধীরে যখন আপনি ধীরে ধীরে বাড়াবেন যে ঠিক আছে আমি আজকে জানুয়ারি মাসে আমি 500 টাকা জমিয়েছি, আমি ফেব্রুয়ারিতে ট্রাই করব 1000 টাকা জমানোর, কিংবা মার্চে ট্রাই করব 2000 টাকা জমানোর, এভাবে ধীরে ধীরে আগাতে থাকেন। আবার আপনার মাথায় এটা থাকবে যে আমি ম্যাক্সিমাম যত টাকা জমাই মিনিমাম আমি 500 টাকা জমাবোই প্রতি মাসে। এটা করলে যেটা হবে যে সেভিংসগুলো কিন্তু একদিন না একদিন আপনাকে একটা ভালো আউটপুট দিবে। সেটা আপনার যে কোনো কাজে লাগতে পারে, সেটা আপনি হুট করে যদি সিক হয়ে যান সেটাতেও কাজে লাগতে পারে, আপনি যদি কোনো ফ্যান্সি কিছু কিনতে চান সেটার কাজেও লাগতে পারে, কোনো ইম্পর্টেন্ট ইউটিলিটিস কিংবা ইম্পর্টেন্ট কোনো জিনিস বা গ্যাজেট আপনার যদি কেনার প্রয়োজন মনে হয় সেখানেও লাগতে পারে। মানে দেখেন, আপনার জমানো টাকা দিয়ে কিন্তু আপনি ভালো কিছু করতে পারছেন। যেমন আমাকে একবার একজন খুব ব্যঙ্গ করে বলেছিল যে আপনি যে বলছেন 1000 করে জমাতে 12 মাসে 12,000 টাকা হবে, 12,000 টাকা দিয়ে কী হবে? কিছুই হবে না। 12,000 টাকা দিয়ে কিন্তু অনেক কিছু হয়। 12,000 টাকা দিয়ে আপনি চাইলে আপনার সপরিবারে কক্সবাজার ট্যুরে বেড়াতে পারেন, সিলেটে বেড়াতে পারেন। হ্যাঁ, ইট ডিপেন্ড যে আপনি এখন কোথায় যাচ্ছেন, কোন হোটেলে স্টে করছেন। এখন খুব বেশি লাক্সারিয়াস হোটেলে গেলে কিন্তু সেটা আলাদা ইস্যু, বাট লাক্সারিয়াস হোটেলেও কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের অফার দেয় অফ সিজনে। তো আপনি যদি সেরকম একটা টার্গেট নিয়ে টাকা সেভিংস করেন, তখন কিন্তু দেখা যাচ্ছে সেভিংসও হচ্ছে, আপনার ঘোরাও হচ্ছে। সো এই জিনিসগুলোকে আপনাকে বুঝতে হবে যে আপনি কি সেভিংসটা লং টাইমের জন্য করতে চাচ্ছেন না শর্ট টাইমের জন্য করতে চাচ্ছেন, কিংবা কোনো স্পেসিফিক পারপাসের জন্য করতে চাচ্ছেন। ধরেন কথার কথা, অনেক সময় অনেকে আছে হিমশিম খেয়ে যায় যে কুরবানি ঈদের সময় আমি কুরবানিটা কিভাবে ম্যানেজ করবো বা কুরবানিটা কিভাবে দিব। খুব ধরেন কোনো ফ্যামিলিতে স্বল্প আয়ের ফ্যামিলি কিংবা মেম্বার অনেক বেশি, রেসপন্সিবিলিটি এক্সপেন্সেস অনেক বেশি। সেক্ষেত্রে যেটা হবে যে আপনি যদি ধরেন কথার কথা কুরবানি অক্টোবরে কথার কথা বলছি, আপনি জানুয়ারি থেকেই আপনার একটু করে সেভিংস শুরু করবেন। আপনি যদি ওই হয় না যে অনেকে মিলে কুরবানি দেয়, সেরকম যদি হয় তাহলে ডেফিনেটলি আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকবে, 10,000, 20,000, 25,000। তো সেরকম আপনার কতটুকু অ্যামাউন্ট হতে পারে সেটা মোটামুটি একটা ক্যালকুলেশন করে আপনি যদি মান্থ অফ জানুয়ারি থেকে একটু একটু করে সেভিংস করেন, তাহলে কিন্তু কুরবানি ঈদের সময় আপনার ওটা গায়ে লাগবে না, এবং আপনি তখন টেনশনে পড়বেন না যে কোথা থেকে টাকা কাটা আমি আসলে ম্যানেজ করবো। কারণ এটা অনেকেই দেখেছি
প্রবলেমে পড়ে থাকে। তো সেরকম স্পেসিফিক একটা রিজন ফাইন্ড আউট করেও কিন্তু আপনি সেভিংসটা করতে পারেন। সেই কথার কথা, আমার একজন পরিচিত একজন আন্টি আছেন, উনি ওনার বেবি অ্যাব্রোডে পড়তে গিয়েছে এবং ওখানে স্কলারশিপ ছাড়াই পড়তে গিয়েছে। বাট আন্টি কী করেছে, একটু একটু করে মান্থলি টাকা জমাতে 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 এরকম করেছে যে ওনার ওই সেভিংসের টাকা দিয়ে ছেলেকে কিন্তু উনি দেশের বাইরে পড়তে পাঠিয়েছিলেন এবং ছেলে কিন্তু কোনো অড জব না করে খুব সুন্দর মতন করে কিন্তু পড়াশোনা করেছে। হ্যাঁ, এটাও ট্রু যে আন্টি কিন্তু দেশের বাইরে ছিল, তো দেশের বাইরে টাকাটা তো সেভাবে করে ইকুইভ্যালেন্ট করলে সেভিংসটা কিন্তু সেভাবেই হবে। সো নাও ইজ ইউর চয়েস যে হাউ ইউ গোনা সেভ ইউর মানি। এখন একটা হতে পারে বাসায় আপনি সেভ করতে পারেন, আরেকটা যেটা হতে পারে আপনি ব্যাংকের থ্রুতে সেভ করতে পারেন। সে কথার কথা, ব্যাংকে কিন্তু আপনি চাইলে বিভিন্ন ধরনের ডিপোজিট স্কিম অপশন আছে। আমি যেমন আইএফআইসি ব্যাংকে যেটা জানি সর্বোচ্চ রেট, ইন্টারেস্ট রেটটা সবচেয়ে বেশি দেয় আইএফআইসি ব্যাংক। সেখানে আপনি 500 টাকা থেকে শুরু করে মান্থলি আপনি একদম 50,000 টাকা পর্যন্ত সেভ করতে পারেন। এবং এখানে ওদের মান্থলি ডিপোজিট স্কিমটা 3 বছর মেয়াদি, 5 বছর মেয়াদি এবং 10 বছর মেয়াদি আছে। সো আপনি যে কোনো একটা অপশন চুজ করে নেবেন। এবং এটাকে আরও সহজ করে যদি আমি বলি, ধরেন আপনি আইএফআইসি ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করলেন, সেখানে কিছু টাকা আপনি রেখে দিলেন। আপনার যদি মনেও না থাকে, মান্থলি ডিপোজিট স্কিমে কিন্তু অটোমেটিক্যালি টাকা ওনারা কেটে নেবেন যদি সেরকম করে আপনি সিলেক্ট করে দেন বা অপশন ক্রিয়েট করে দেন। তাহলে কি হচ্ছে, আপনি ভুলে গেলেও ব্যাংক তো ভুলবে না, ব্যাংক কিন্তু প্রতি মাসে সুন্দর মতো করে টাকা ওখান থেকে কেটে নিচ্ছে এবং 3 ইয়ার্স পরে কিন্তু আপনি একটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছেন। এখন সেই অ্যামাউন্টটা দিয়ে আপনি বাইরে কোথাও বেড়াতে যান কিংবা একটা ইম্পর্টেন্ট জিনিস আপনার বাসায় কিনতে পারেন, সেটা হতে পারে ফ্রিজ, হতে পারে আপনার ওয়াশিং মেশিন কিংবা ইলেকট্রিক ওভেন। যেমন আমি প্রায় বলে থাকি আমার স্টুডেন্টদেরকে যে ইলেকট্রিক ওভেন কিনবে, ভালো দেখে কিনবে, বাট ইলেকট্রিক ওভেনের দাম অনেক বেশি, বা মাইক্রো ওভেন কিনবে, দাম অনেক বেশি। তখন আমি সবসময় সবাইকে বলি যে ট্রাই টু সেভ ইউর মানি। প্রতি মাসে 500 করে জমালেও 12 মাস পরে কিন্তু 6,000 টাকা হয়ে যায়। 6,000 টাকার একটা ইলেকট্রিক ওভেন পাওয়াই যায়। আর 1,000 টাকা করে জমালে তো 12,000 টাকা। 12,000 টাকা দিয়েও কিন্তু ভালো একটা ইলেকট্রিক ওভেন পাওয়া যায়, ইভেন মাইক্রো ওভেনও পাওয়া যায়। সো নাও ইট ডিপেন্ডস যে হাউ মাচ ইউ আর গোয়িং টু সেভ ফর ইউর ডেইলি ইউজেস অর ডেইলি নিড। সো এইভাবে করে কিন্তু সেভিংস করে আগালে আপনি কিন্তু টাকা সহজে জমাতে পারবেন। এবং নট অনলি দ্যাট, অনেক সময় আছে আমরা অনেক সময় অনেক ফ্যান্সি জিনিস মানুষকে দেখাতে খুব পছন্দ করি। সে কথার কথা, এটা আমরা মহিলা মানুষেরা একটু বেশি করে থাকি যে আমি আজকে এই শাড়িটা পরেছি, আমাকে সবচেয়ে দামি শাড়ি পরতে হবে, আমাকে সবচেয়ে দামি গাদোয়ালটা পরতে হবে। এখন একটা গাদোয়ালের দাম হচ্ছে 17,000, 16,000, আরও বেশিও আছে। সো আমি ধরেই নিলাম একটা আমি 17,000 টাকাতে গাদোয়াল শাড়ি কিনলাম। এখন শাড়িটা কেনার পরে আমি একদিন পরলাম, তারপরে কিন্তু আমি আর পরছি না। কেন পরছি না? পরলে ফেসবুকে ছবি রাখছি না, মানুষ কি বলবে যে তুমি শাড়ি রিপিট করেছো। সো এই যে কিছু কিছু পিকুলিয়ার থটস আমাদের মধ্যে কিন্তু কাজ করে, আমাদের মহিলাদের মধ্যে একটু বেশি কাজ করে। একটা ছেলেকে দেখবেন সে একই শার্ট একই পাঞ্জাবি, কিছু ছেলে আলাদা আছে, বাট একই শার্ট একই পাঞ্জাবি কন্টিনিউয়াসলি পরে যাচ্ছেন, দে ডোন্ট বদার অ্যাবাউট দ্যাট। বাট আমরা মহিলারা কী করি, শাড়ি রিপিট করা যাবে না, সালোয়ার কামিজ রিপিট করা যাবে না। ইভেন আমার মনে আছে আমি বোধহয় কোনো একটা ব্লগে পরপর সেম 3-4টা ব্লগে বোধহয় একই রকম সালোয়ার কামিজ পরেছিলাম। দেয়ার ইজ সামওয়ান ইজ লিভিং এ কমেন্ট, আপনি একই জামা কাপড় কেন পরেন রোজ রোজ, আপনার কি জামা কাপড় নেই? ওয়েল, একই জামা কাপড় পরলে বারবার পরলে সেটা তো দোষের কিছু না, সেটা গুণের কিছু না। ইয়েস, দিস ইজ মাই ড্রেস, দ্যাটস দ্য রিজন আমি এটা রিপিট হচ্ছে। সো এই যে অনেক সময় আছে আমরা লোক দেখানোর জন্য, ফেসবুকে বিশেষ করে দেখানোর জন্য কি করি যে আমাদের বাড়তি খরচ করি, দামি একটা শাড়ি কিনছি, তার সাথে ব্যাগ কিনছি, জুয়েলারি কিনছি, একদিন পরছি তারপরে শেষ। কথার কথা, একদিন পরার জন্য আমি একটা দামি ব্যাগ, শাড়ি, চুড়ি, গয়নাগাটি কিনে আমার 25,000 টাকা খরচ হলো। তার মানে আমি 25,000 টাকাটা আমি শুধু লোক দেখানোর জন্য ফেসবুকে একটা সেলফি তুলে বা একটা ছবি তুলে আমি একটু দেখালাম প্রাউডলি যে দেখো আমি এটা পরেছি সেটা পরেছি, এতে মানুষ দেখলো, হিংসা করলো, কিন্তু তারপরও আমি বলবো আমি একটা হাহার রিয়াক্ট ছাড়া আসলে কিছু দিব না। কারণ আপনি যদি 25,000 টাকাটা ওই খাতে খরচ না করে 5,000 টাকায় খরচ করতেন, বাকি 20,000 টাকাটা জমাতেন, তাহলে 20,000 টাকাটা আপনার কোনো না কোনো কাজে লাগতো, যেটা আমরা অনেক সময় বুঝি না। অনেক সময় আমাদের নিড হয় না, তারপরও আমরা কি করি, শপিং করতে পছন্দ করি। আমি যেমন নিজে কীভাবে কন্ট্রোল করি, আমার কোনো একটু জুয়েলারি পছন্দ হয়েছে, আমি দামটা দেখলাম, জুয়েলারিটা ভালো লাগলো, দেখলাম, সেভ করে রাখলাম। আমি নিজের মনকে বলি, আমার এমনিতেও খুব একটা ওভাবে সেভিংস নাই, বাট তারপরে নিজের মনকে বলি, ভাবছি আমার কোনো টাকা পয়সা নেই, কিচ্ছু নাই, সো whenever I will get the money, so I will purchase this one.
সো নিজের মনকে কিন্তু এটা বোঝাতে আমার খুব কষ্ট হয়েছে। এবং এই আমি যখন আমি কানাডাতে ছিলাম, ওয়েন আই ওয়াজ বিইং এ স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্টের কিন্তু অনেক কষ্ট, টাকা পয়সার কষ্ট, অনেক কিছু কষ্ট। এবং ওই সময় আমার মনে আছে কানাডাতে আমি মন্ট্রিলে থাকতাম, এবং মন্ট্রিলে ওল্ড মন্ট্রিলে কোনো একদিন কি হয়েছে, ঘোড়ার গাড়ি দেখে আমার মাথা গেছে খারাপ হয়ে, আমি আর আমার এক ফ্রেন্ড আমরা গিয়েছি। তো এরকম অবস্থা হয়েছে যে আমি ঘোড়ার গাড়িতে চড়বো মানে চড়বই। আমি বলছি আজ থেকে প্রায় 12-13 বছর আগের কথা বলছি। তো ঘোড়ার গাড়িওয়ালাকে দাম করলাম কত, বললো $45 সে আমলে। তো আমার কথা ছিল এবং আমার ফ্রেন্ডের কথা ছিল শখের দাম $1,00,000, তো ওটাতে চড়তে হবে। মানে অনেক সময় আমরা শখ পূরণ করার জন্য এমন ফালতু খরচ করে ফেলি, যেটা আজকে আমি এই এতদিন পরে এসে যখন আমি when I look it down in my past, দেন আমার মনে হয় কি $45 আমি খরচ করেছিলাম, যদিও 50-50 খরচ করেছিলাম, বাট খরচ করে হোয়াট ইজ দ্য আউটকাম? ক্ষণিকের জন্য খুব আনন্দ পেয়েছি, ঘোড়ার গাড়িতে টমটমে চড়েছি, যেটা আমাদের বাংলাদেশে 500 টাকা আমি চড়তে পারি পুরান ঢাকায় গিয়ে, অর মেবি লেস দেন দ্যাট। আবার আমার কিন্তু এখানে টাকা খরচ করার পর আমি একটা উইক কিন্তু অনেক খাওয়ার প্রবলেম ছিল, আমার অনেক কষ্ট হয়েছে, বিকজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা, দে নো হাউ দ্য লাইফ ইজ ইন দেয়ার, ওভার দেয়ার। সো এই যে অনেক সময় আমরা শখের দাম, এই যে লোক দেখানো, এই যে মনের শখগুলো পূরণ করতে গিয়ে এমন এমন জায়গায় হাতে খরচ করে ফেলি, যেটা আসলে না করলেও কিন্তু বেশ ভালো মতন অনেক কিছু হয়ে যেত। যাই হোক, তো এইভাবে করে আমাদেরকে বুঝতে হবে যে যেটা আমরা চাচ্ছি, যেটা আমার মন চাচ্ছে, সেটাকে আসলে আমার নিড নাকি এটা লোক দেখানো। যদি লোক দেখানো হয় তাহলে লোককে না দেখিয়ে নিজের বিপদের সময়ের জন্য টাকা সঞ্চয় করতে হবে। কারণ আপনি যখন বিপদে পড়বেন, যে লোকগুলোকে দেখানোর জন্য আপনি এগুলো করছেন, তারা কিন্তু কেউ আপনাকে হেল্প আউট করবে না। তারা উল্টারও বলবে, তুমি তো গাদোয়াল পড়ো, তুমি তো এটা পড়ো, ওটা পড়ো, সেটা পড়ো, তোমার তো অনেক টাকা আছে, তোমাকে কেন আমি হেল্প করবো? বাট ওয়েন ইউ রিয়েলি নিড দ্য মানি, আপনার ওই সেভিংসগুলাই কিন্তু আপনাকে হেল্প আউট করবে। আর শখ মনের অবশ্যই পূরণ করবেন, তবে মাথায় রাখবেন যে যে শখে আপনি পূরণ করেন না কেন, লোক দেখানো শখ আসলে ওইটা কিন্তু খুব একটা বেশি কাজে দিবে না। তো এই ছিল মোটামুটি আজকে আমার সেভিংস নিয়ে ছোট্ট একটা ভিডিও। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং থামস আপ দিতে ভুলবেন না। আসি আগামীতে সেভিংস নিয়ে আরও অনেক কথা বলবো, কথা শেয়ার করব, থটস শেয়ার করব। সেগুলো দেখতে এবং জানতে উমাস কিচেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ অ্যান্ড হ্যাপি কুকিং।